আজ রবিবার, তের অনাথ আশ্রমে যাওয়ার দিন, কিন্তু আজকেই তার হুট করে জ্বর চলে এসেছে। তে সারাদিন বিছানায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকে। গতকালকে জংসুক তার অ্যাপার্টমেন্টে এসেছিল, যেন সে তের গায়ে হাত তুলেনি, জুতোর তলাতে থাকা ধুলোর মতো আচরণ করেনি। তে মাঝে মধ্যে ইচ্ছা করে একটা ছুরি হাতে নিয়ে জংসুকের গলা কেটে দেবে, কিন্তু পরক্ষণেই তার মনে হয় এই মানুষটাই তো তার জীবনের একটি সুতো ধরে আছে। জংসুক যেরকম মানুষই হোক না কেন, তে কিচ্ছু করতে পারবে না। তে আর আগের মতো দয়ালু আর ক্ষমাশীল নয়। সে নিজেকে পাল্টে ফেলেছে। যে মুহূর্তে এসে জংসুকের হাত থেকে মুক্তি পাবে, হয়তো সেই মুহূর্তে এসে জংসুককে মেরেই ফেলবে। এখন তার সাথে জংসুক কিভাবে আচরণ করছে, তার সাথে কি হচ্ছে না হচ্ছে, এসব নিয়ে তে আর ভাবে না। সে তার স্বাধীনতা অর্জনের জন্য সবকিছু করবে, সবকিছু সহ্য করতে সে রাজি আছে। তার কপালের দাগটা এখনো স্পষ্ট দেখা যাচ্ছে। 2 দিন কেটে গেল, অথচ এটা সারার কোনো নাম নেই। পার্ক বোকামকে কল করে তাকে সন্ধ্যা 6টায় নিতে আসার জন্য। মাথায় আরেকটা মেকআপ দিয়ে ডেকে ফেলা যাবে, যাতে কেউ কিছু বুঝতে না পারে। অনাথ আশ্রম থেকে বের হতে রাত 9টা বেজে যায়। তের ঠোঁটে একটি মলিন হাসি লেগে আছে। তার এখনই ঘুম পাচ্ছে, জ্বরও ফিরে আসছে, কিন্তু তে চোখ বুঝে না। কাছে জানালাটা দিয়ে ব্যস্ত রাস্তাটা দেখতে থাকে। তার এই সামান্য স্বাধীনতাটুকু উপভোগ করার সুযোগ লুফে নেয় সে। ডার্ক এরিয়াতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে স্ট্রিট লাইটগুলো বন্ধ হয়ে যায়। এরপরের মুহূর্তে হঠাৎ করে গাড়িটা ঝাঁকুনি দিয়ে মোড় নেয়। দেয়ালের সাথে ধাক্কা লাগার আগেই বোকাম কোনো মতে গাড়িটা থামায়। শিট, কি হয়েছে? মনে হয় কেউ গাড়ির সাথে ধাক্কা খেয়েছে, কিন্তু তে তো কারোর গাড়ির সাথে ধাক্কা খাওয়ার শব্দ শুনেনি। তাছাড়া বোকাম সঙ্গে সঙ্গে মোড় নিয়ে নিয়েছে। কি হয়েছে দেখার জন্য তে মাথা বের করে বাইরে তাকাতেই তার বুকটা ধক করে ওঠে। তার চোখ বড় বড় হয়ে যায় রোডের উপরে একটি নিথর দেহ পড়ে থাকতে দেখে। গাড়ির হেডলাইটটি কেবল সামনের দৃশ্যটাই আলোকিত করে রেখেছে। গাড়ি থেকে বের হবে না, গাড়িতেই বসে থাকো বলে বোকাম তার গান হাতে নেয়। গাড়ি থেকে বের হয়ে বোকাম রাস্তার উপরে পড়ে থাকা লোকটার উপরে গান তাক করে তার দিকে এগিয়ে যেতে থাকে। লোকটার কাছাকাছি যাওয়ার পর লোকটার দেহটিকে আলতো করে পা দিয়ে ধাক্কা দেয় সে। লোকটার কোনো নড়াচড়া নেই। তে অজান্তেই তার কোলের উপরে থাকা পার্সটা খুলে পাশ থেকে ছোড়াটি বের করে সে একটা দীর্ঘশ্বাস ফেলে। বোকাম বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে লোকটাকে পর্যবেক্ষণ করে। এরপর সে গাড়ির দিকে ফিরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই হঠাৎ লোকটা পেছন থেকে তাকে আক্রমণ করে বসে। বোকাম কিছু বুঝে ওঠার আগেই লোকটা তার হাত ধরে মোচড় দেয়। তে আতঙ্কিত হয়ে গাড়ি থেকে বেরিয়ে রাস্তার উল্টো দিকে ছুটতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তে মনে মনে প্রার্থনা করতে থাকে, যাতে কারোর সাথে কোনো রকম লড়াই না করে সে যেন মেন রাস্তায় পৌঁছাতে পারে। কিছু দূর যাওয়ার পরে তে তার নিজের হাতে থাকা ছোড়াটা শক্ত করে আঁকড়ে ধরে পায়ের গতি ধীর করে শোনার চেষ্টা করে যে কেউ তাকে অনুসরণ করছে কিনা, কিন্তু কারো পায়ের আওয়াজই তার কানে আসেনি। সে এক মুহূর্তের জন্য থামতে রাস্তাটা সম্পূর্ণ নীরবতায় ডুবে যায়। চারপাশটা আবছা আলোকিত, নিস্তব্ধ। শুধু তার বুকের ভেতর হৃৎপিণ্ডের বুনো দুকবুকানির শব্দই শোনা যাচ্ছে। তে ঘুরে দাঁড়িয়ে পেছনে তাকায়। স্টুপিড মুভ। ওর জায়গায় অন্য কেউ থাকলে হয়তো বা এতক্ষণে দৌড়ে আরো এগিয়ে যেত, কিন্তু তে সেখানেই চুপ করে দাঁড়িয়ে থাকে। তে চাইলে এখন এখান থেকে দৌড়ে পালিয়ে যেতে পারে, কিন্তু তার মনে হলো যে তার থামা উচিত। শীতল অন্ধকার রাত, কিন্তু তে কোনো শীতলতা অনুভব করছে না। তার শরীর উষ্ণ, ক্রমাগত ভারী নিঃশ্বাস ফেলছে। ছোড়াটা শক্ত করে ধরে কান খাড়া করে কিছু শোনার চেষ্টা করছে সে, কিন্তু এতটা প্রস্তুতি থাকার পরও আকস্মিকভাবে কেউ একজন পেছন থেকে তার মুখটা শক্ত করে চেপে ধরে। তে কিছু করতে পারছে না। যে হাতে সে ছোড়াটা ধরেছিল সে হাতটাও শক্ত করে ধরে আছে ওই লোকটা। অবাঞ্ছিত হাতের বাঁধনে ছটপট করতে গিয়ে তার ঠোঁট থেকে অস্ফুট শব্দ বেরিয়ে আসে। লোকটা তার কথাটা সম্পূর্ণ করার আগে তে নিজের গায়ের সম্পূর্ণ শক্তি দিয়ে প্রচন্ড জোরে কনুই দিয়ে আঘাত করে লোকটার পেটে। অতঃপর তার অন্য হাতটা মোচড় দিয়ে তার বাঁধন থেকে নিজেকে মুক্ত করে নেয়। আমি তোমাকে কিছু করতে এখানে আসিনি। লোকটার কথা শুনে তার বুক চিরে তাচ্ছিল্যের হাসি বেরিয়ে আসে। লোকটা এক পায়ে এগিয়ে আসতেই তার মাস্কটা ধরে তার মুখটা দেখতে চেয়েছিল, কিন্তু সে সেটা না করে পিছিয়ে যায়। কি চাও তুমি? চিৎকার করো না, আমার কথাটা তো শোনো। কিন্তু তে ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে তেড়ে গিয়ে ব্লেডটা দিয়ে লোকটার চামড়া কাটার আগেই লোকটা ধমকা হাওয়ার ন্যায় তের হাত চেপে ধরে। আমাকে কি বোকা পেয়েছো যে আমি তোমার কথা শুনবো? আরো একবার তে ঘুরে গিয়ে তার হাঁটু দিয়ে লোকটার পেটে আঘাত করে। লোকটা তেকে ছেড়ে দিয়ে গুঁগাতে থাকে। শিট। লোকটা নিজেকে সামনে নিয়ে আবারও দাঁড়াতেই তে তার গলা চেপে ধরে। ব্লেডটা তার গলার খুব কাছেই। আমাকে কেন ফলো করছিলে? হ্যাঁ, শুনতে পাওনি? আমি তো বলেছিলাম আমি তোমার কোনো ক্ষতি করতে এখানে আসিনি। শুধু আমার কথাটা তো শোনো। তে রাগে ক্ষোভে গজগজ করতে করতে বলে, তোমার কি মনে
নিয়েছো, তার উপর তুমি বোগামের সাথে কি করেছো সেটা আমি জানি না, আর এখন তুমি আমার সাথে কি করবে সেটা জানার তো কোনো প্রশ্নই ওঠে না। এত বক বক করো কেন তুমি? দেখো আমি তোমাকে কোনোভাবেই ফোর্স করতে চাই না, তাই শুধু চুপচাপ আমার সাথে চলো। লোকটা তার খালি হাত দিয়ে নিজের গলার কাছে থাকা ছোড়াটা ধরতে তের মাথায় ভয়ানক একটা চিন্তা চেপে বসে। তে ভয় পেয়ে যায়, ভাবে হয়তো লোকটা তার থেকে ছোড়াটা কেড়ে নেবে। একটি আকস্মিক ঝটকায় ব্লেডটা লোকটির গালের চামড়া কেটে দেয়। ক্ষতটা বেশি গভীর ছিল না, কিন্তু রক্ত বের হওয়ার জন্য যথেষ্ট ছিল। তবে লোকটির মধ্যে কোনো হেলদোল নেই, যন্ত্রণায় মুখ থেকে কোনো শব্দও বের হলো না। পরের মুহূর্তে তে বাঘিনীর ন্যায় লোকটার উপর হামলে পড়ে। লোকটা কেবল তের আক্রমণগুলো এড়াতে থাকে, তেকে আক্রমণ করে না পাল্টা। এমনকি তে লোকটার গলাও চেপে ধরেছিল, কিন্তু লোকটা সামান্য শক্তি প্রয়োগ করে তাকে সরিয়ে দেয়। আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুমি আমার কাছে চাওটা কি? আমি শুধু চাই তুমি আমার সাথে চলো। তোমার একজন শুভাকাঙ্ক্ষী তোমার সাথে দেখা করতে চাই। কে দেখা করতে চাই? ওর নামটা বল। হয়তো তুমি জানো। লোকটি শান্ত গলায় বলে। তে সঙ্গে সঙ্গে চুপ হয়ে যায়। জিয়ন জংকুক? হ্যাঁ, তুমি যদি প্রথমেই আমার কথা শুনতে তাহলে আমার আর এত যুদ্ধ করতে হতো না। ওকে গিয়ে বলে দাও আমি ওর সাথে দেখা করতে চাই না। আর আমার সাথে যদি ওর এতই দেখা করার ইচ্ছে তাহলে ও নিজেই আসুক। কি একটা ঝামেলা। ফাইন, গো। তোমার ড্রাইভার অজ্ঞান হয়ে গেছে, আশা করি তুমি নিজে গাড়ি চালিয়ে যেতে পারবে। আবার দেখা হবে। বলেই লোকটা ঘুরে দাঁড়ায়। তে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। অগত্যা তে নিজেই গাড়ি চালিয়ে ফিরে আসে নিজের অ্যাপার্টমেন্টে। ক্লান্ত হয়ে তে বিছানায় গায়ে এলিয়ে দেয়। আগের ঘটনাগুলো ভাবতে ভাবতে তার মাথা ধরে গেছে। হঠাৎ করে এমন আক্রমণের মুখে পড়ে তে ভীষণ ভয় পেয়ে গেছে, কিন্তু লোকটা তাকে বিন্দুমাত্র আক্রমণ করেনি। শেষ পর্যন্ত কি হলো? লোকটাকে জাংকুকে পাঠিয়েছে। তে তো এত বোকা না যে জাংকুক বললে সে তার পিছু পিছু চলে যাবে। সে তো জাংকুকের হাতের পুতুল নয়। যদি জাংকুকের তাকে দেখতে এতই ইচ্ছে হয় তাহলে সে নিজেই তের কাছে ছুটে আসবে। তে কেন যাবে? তার তো ঠেকা পড়েনি। তে চাই জাংকুক নিজেই তার পেছনে দৌড়াক। এই চিন্তাটা মাথায় আসতে এতে অতটা বেশি অবাক হয়নি। জাংকুক তাকে নিজের করে পাওয়ার জন্য কি কি করছে এবং ভবিষ্যতে কি কি করবে সেটা ভাবতে এদের কাছে মজা লাগছে। জেব দরজায় টোকা দিতে ভেতর থেকে জাংকুকের গলার আওয়াজ ভেসে আসে। জেব দরজা খুলে ভেতরে ঢোকে। জাংকুক ডেস্কটপের স্ক্রিনে তাকিয়েছিল। মাথা তুলে জেহবের দিকে দৃষ্টিপাত করেনি। আই গেস ও তোমার সাথে এখানে আসতে নারাজ, তাই না? জাংকুক প্রশ্ন করলো, কোনো উত্তর পায় না। মাফিয়া বস মাথা তুলে জেহবের দিকে দৃষ্টি দিতে দেখতে পায় যে জেহব ভ্রু কুঁচকে হাত দুটো বুকের উপরে ভাঁজ করে দাঁড়িয়ে আছে। তার ডান পাশের গালে একটি ছোট কাটা দাগ। এই দৃশ্য দেখে জাংকুকের ঠোঁটে একটি বাঁকা হাসি ফুটে ওঠে। ও ফাইট করতে পারে। ওর হাতে একটি ছোট্ট ছোরা ছিল, ওইটা দিয়ে আমাকে কয়েকবার আঘাত করেছে ও। তোমাকে তো বলেছিলাম শুধু ওর সাথে কথা বলতে, তুমি ওর সাথে ফাইট করতে গেলে কেন? জাংকুকের শান্ত গলা শুনে জেহব রাগে ফুঁস করে ওঠে। আমি তো কথা বলতেই চেয়েছিলাম, কিন্তু সে আমার কথা শোনেনি। ওর হাতে যে ছোট্ট খেলনা ছুরিটা ছিল না, ওইটা নিয়ে বারবার আমার দিকে তেড়ে এসেছিল ও। মজার কথা কি জানো, ওইটা দিয়ে খেলতে ও বেশ পটু। জেহবের কথা শুনে জাংকুক শুধু মুচকি মুচকি হাসছে। যদি আমি নিজেকে রক্ষা করতে না পারতাম ও আমাকে কষায়ের মতো টুকরো টুকরো করে কেটে ফেলতো। বলেছিলাম যে তুমি খুব ভালো করে জানো কে তোমার সাথে দেখা করতে চায়। ও সঙ্গে সঙ্গে মানা করে দিয়েছে। বলেছে ও তোমার সাথে দেখা করতে চায় না। আর তোমার যদি এতই দেখা করার ইচ্ছে থাকে তাহলে তুমি নিজেই ওর সাথে দেখা করতে চলে যাও। কথাগুলো একটা শেষ করে জেহব একটা গভীর শ্বাস দেয়। আমি তো তাকে এখানে আসার জন্য ফোর্স করবো না, সে নিজেই স্বেচ্ছাই এখানে আসবে। হয়তো ও তোমার কাছে ধরা দিতে চাইছে না, মানে ওই শালার থাবা থেকে মুক্তি পেতে কেই বা না চাই। তুমি যদি ওকে গিয়ে বলো যে তুমি ওকে সাহায্য করতে চাও বা এরকম কিছু, ও হয়তো বা রাজি হতে পারে। জাংকুকও মনে মনে পরিকল্পনাই করেছিল। ও জংসুককে মন প্রাণ দিয়ে ঘৃণা করে, কারণ জংসুক একজন মাফিয়া বস। আর হতে পারে ও তোমাকেও ঘৃণা করে, কারণ তোমার আর জংসুকের মধ্যেও কোনো পার্থক্য দেখতে পাইনি। তাকে পার্থক্যটা দেখিয়ে দাও। ইয়ঙ্গি তোমাকে যতটা বোকা বলে তুমি ততটাও বোকা নাও। যে একটি নকল হাসি দেয়। সে সবসময় প্রাণবন্ত থাকে বলে সবাই তাকে বোকা বলে। এটা কোনো কথা? মূলত সবাই জেহবকে একটু একটু জ্বালাতে পছন্দ করে। ও আমি বোকা হলে ও কি? যাই হোক, এখন বলো আমার কি করতে হবে এরপরে। আর সাবধানে থাকবে কিন্তু। জংসুক যদি একবার জানতে পারে তুমি ওর ডলের উপরে নজর দিয়েছ তাহলে কিন্তু রাগের মাথা নষ্ট হয়ে যাবে। আমি জংসুককে এমন একটি অফার দেব যেটা ও চাইলেও প্রত্যাখ্যান করতে পারবে না। জাংকুক তখনও হাসছিল আর জেহব মাথা নাড়ায়।
মনে করো আমি তোমার প্ল্যানটা শুনতে পাইনি ডন জংকুক। এরপর তোমাকে কি করতে হবে না করতে হবে আমি তোমাকে জানিয়ে দিব। তুমি আমাকে হার্ট করেছো ডল। আচমকা জাংকুকের কণ্ঠস্বর শুনে তে চমকে উঠে, বুকটা ধড়পড় করে ওঠে, হাত থেকে কাচের গ্লাসটা প্রায় পড়েই যাচ্ছিল। একটা গভীর নিঃশ্বাস ফেলে তে নিজেকে সামলে নেয়। কারোর প্রাইভেসির প্রতি আপনার এক ফুটও শ্রদ্ধা নেই। এমন তো না যে তুমি নেকেড ছিলে আর আমি হুট করে ঢুকে পড়েছি বা এমন কিছু। আপনি যে ঢুকেছেন এতেই জঘন্য রকমের অভদ্রতার পরিচয় দিয়েছেন। তে তখনও পেছনে ফিরে তাকায়নি, পায়ের শব্দগুলো আরো কাছে চলে আসছে। তে গ্লাসটা শক্ত করে চেপে ধরে। তের বুকের ধুকপুকানি তখনও কমেনি, সে স্থির হয়ে পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকে। তোমার অভিযোগ কেন আমি এখানে এসেছি সেটা? তে সম্পূর্ণ নীরব থাকে। জাংকুক তের খুব কাছে এসে থামে, খুব কাছে, এতটাই কাছে যে তাদের মধ্যে কোনো দূরত্ব ছিল না, কিন্তু সে থেকে স্পর্শ করছে না। তে গ্লাসটা কাউন্টারের উপর রাখে, তার নিজেকে ফাঁদে আটকে পড়া হরিণের মতো মনে হচ্ছে। আমি অভিযোগ করলে আপনি চলে যেতেন, হুটহাট আমার অ্যাপার্টমেন্টে প্রবেশ করা বন্ধ করতেন, রাইট? তে প্রায় কেঁপে ওঠে। জাংকুকের উত্তপ্ত নিঃশ্বাস তার ঘাড়ির উপরে পড়ছে। সে পারছে না সরে যেতে। কেন? তুমি জানো না কেন? না না, আমি জানি না। আমাকে বলবেন কেন আপনি আমার পিছু নিচ্ছেন? কারণ আমি চাই না তুমি ওর সাথে থাকো, ও তোমাকে স্পর্শ করুক, এটা আমি চাই না। আমি চাই না তুমি ওর হয়ে থাকো। আমি এও চাই না ও তোমাকে আঘাত করুক, তোমার গায়ে হাত তুলুক। ও ও গায়ে হাত তুলে না। তুলে, ও তোমাকে আঘাত করে। তাই ঠোঁট কামড়ে ভারী নিঃশ্বাস ফেলতে থাকে। হ্যাঁ তুলে, তাতে আপনার কি? এটা তো আপনার চিন্তার বিষয় নয়। তো সাহস করে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। মাথা তুলে জাংকুকের দিকে তাকাতে সে বুঝতে পারে যতটা সে প্রত্যাশা করেছিল তার চেয়েও জাংকুক আরো বেশি কাছে দাঁড়িয়ে আছে। তে তার মুখোমুখি হতেই নিজেকে কাউন্টারের সাথে একদম মিশিয়ে নেয়, যেন মাফিয়া বসটা তাকে সামান্যতম স্পর্শ করতে না পারে। আমার চিন্তার বিষয় নয়, তবে তোমার মতো এত সুন্দর কাউকে জংসুকের মতো মানুষের ধারা কলঙ্কিত হওয়াটা আমার সহ্য হবে না। বলেই দিন না আপনি জংসুকের মতো আমাকে নিজের করে নিতে চান? জাংকুক না বদক মাথা নাড়ে। আমি তোমাকে নিজের করে নিতে চাই না। আমি অনেকবারই শুনেছি আপনার এই আমি তোমাকে আমার কাছে রাখতে চাই, এই দুইটা বিষয়ের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। তে একটা ডোক গিলে জাংকুকের তীক্ষ্ণ চাহনির দিকে তাকিয়ে থাকে। মাফিয়া বসের চোখে চোখ রাখাটা তের কাছে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজ মনে হচ্ছে। সে চোখ সরিয়ে নেয়। এমনটা করতে পারবেন না আপনি। কিন্তু আমি চাই আমি তোমাকে ওর কাছ থেকে সেফ রাখতে পারি। তোমাকে শুধু ওর থেকে দূরে থাকতে হবে। তে জাংকুকের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই মাফিয়া বস এক পায়ে এগিয়ে আসে তার দিকে। জাংকুকের দৃষ্টি ছিল গভীর, তীক্ষ্ণ এবং স্থির। তে কিছু বলতে যাবে, তার আগে জাংকুক তার দিকে হাত বাড়ায়। জাংকুক তাকে স্পর্শ করে না, শুধু তার কানের দুল স্পর্শ করছে। আমার কথাটা একবার ভেবে দেখো, আমি তোমাকে ফোর্স করব না, তুমি আমার কাছে সেফ থাকবে, ইউ নো। আমি যদি আপনার সাথে যাই তাহলে জংসুক আপনাকে ছাড়বে না, ও পাগল হয়ে যাবে। তে দৃঢ় কণ্ঠে বলে। জাংকুক হাসে, অন্তত তে রাজি আছে তার সাথে যাওয়ার জন্য। তে কেবল কিছুটা ভয় পাচ্ছে, সেসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। কিন্তু তবুও তে না বোধক মাথা নাড়ে। আমি এখন যেভাবে লাইফ লিড করছি আপনার সাথে গেলেও আমাকে এইভাবেই লাইফ লিড করতে হবে। সারাক্ষণ চাপ দেওয়ালের মাঝে বন্দি থাকতে হবে, কোথাও যেতে পারবো না, বাইরেও যেতে পারবো না। আর সব থেকে বড় কথা হচ্ছে জংসুক সব সময় আমার ক্ষতি করার চেষ্টা করবে। ও তো এত সহজে আমাকে ছেড়ে দিবে না। জাংকুক চুপচাপ তের কথাগুলো শুনে মাথা ঝাঁকায়। তোমাকে বললে হয়তোবা তুমি বিশ্বাস করবে না, কিন্তু আমি জংসুকের মতো না। ওর মতো করে আচরণ তোমার সাথে আমি জীবনেও করবো না, জীবনেও না। বলতে বলতে জাংকুক তের কানে তুলে আলতোভাবে হাত বোলাতে থাকে। জাংকুকের হাত হয়তো তেকে স্পর্শ করছে না, কিন্তু তার দৃষ্টি ক্ষণে ক্ষণে তেকে স্পর্শ করে যাচ্ছে। আপনার চলে যাওয়া উচিত। জাংকুক তের কানে দুল থেকে হাত সরিয়ে নেয়। আর আমার প্রাইভেসিটা নাক গলানো বন্ধ করুন প্লিজ। তোমার কথা শুনে তো মনে হচ্ছে না যে তুমি এটাই চাও। আমি এটাই চাই। না বন্ধ করলে কি করবে? আমাকে ছুড়ে দিয়ে আঘাত করবে? জাংকুকের কথা শুনেতে ভ্রু কুঁচকে ফেলে। আপনি কিভাবে? ও ওই লোকটা তো আপনারই ছিল। কোনো একদিন তোমাকে ফাইট করতে দেখতে চাই আমি। খুব শীঘ্রই তুমি নিজেই আমার কাছে চলে আসবে, আমার বাসার অলিতে গলিতে চলাফেরা করবে। ইন ইউর ড্রিমস। আমাকে যে তুমি বারবার মানা করছো, এর কারণে যে তোমাকে কত কিউট দেখাচ্ছে তুমি জানো সেটা? তোমার আত্মসমর্পণ করার অপেক্ষায় রইলাম। জাংকুকের তর্জনী তের কোমরে আলতো করে ছুঁয়ে যায়।
তে সঙ্গে সঙ্গে কেঁপে উঠে জাঙ্কুকের দিকে কঠিন চাহনি নিয়ে তাকায়। ডোন্ট, তোমাকে স্পর্শ করিনি, তোমার পোশাক ছুঁয়েছি। জাঙ্কুক পাকা হাসে, তেজ চোয়াল শক্ত হয়ে যায়। চলে যান এখান থেকে। জাঙ্কুক নিজের হাত সরিয়ে নেয়। আমার কথাটা ভালো করে ভেবে দেখো ডল, তোমাকে তুলে নিয়ে যেতে বাধ্য করো না, বিকজ তুমি যদি মানা করতেই থাকো আমি একদিন না একদিন তোমাকে ঠিকই তুলে নিয়ে যাব। তোমাকে তুলে নিয়ে যাওয়া আমার বাঁ হাতের খেল। তোমার হাতে মাত্র 3 দিন সময় আছে। জাঙ্কুক বলেছিল যে সে 1 সপ্তাহের মধ্যে থেকে তার ম্যানশনে যায়। ওই 1 সপ্তাহের মধ্যে থেকে আর মাত্র 3 দিন বাকি আছে। জাঙ্কুক যেটা বলে সেটাই করে।